বিনিয়োগের সকল ধরনের আলোচনা ও তথ্য নিয়ে আমাদের প্রতি কর্মদিবসের আয়োজন নিটল টাটা এশিয়ান ইনভেস্টমেন্ট অনুষ্ঠানে স্বাগত। আপনাদের সাথে আছি আমি হাবিবুর রহমান পলাশ। আমাদের আজকের আলোচনার বিষয় বাজেট 2015-16 আবাসন খাত। আর এই বিষয় নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহ্যাবের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ লিয়াকত আলী ভূঁইয়া মিলন। আমরা চলে যাচ্ছি আমাদের অতিথির সঙ্গে আলোচনায়। আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। আপনাকে স্বাগতম এবং এশিয়ার টিভির দর্শকদেরকেও আমি স্বাগতম জানাচ্ছি। আপনি জানেন যে আগামীকালকে 2015-16 অর্থ বছরের বাজেট ঘোষণা করবেন সংসদে আমাদের অর্থমন্ত্রী, এবং এই বাজেটের আকার হবে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট, যার আকার প্রায় 3 লাখ কোটি টাকার কাছাকাছি কম বেশি হতে পারে। এই যে বড় একটি বাজেট, নানা চ্যালেঞ্জ আমাদের সামনে, এই একটি বাজেট আমাদের ভবিষ্যতের দিকে কি ইন্ডিকেট করছে এবং এর চ্যালেঞ্জগুলো কি হবে বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। আসলে কথা হচ্ছে, মাননীয় অর্থমন্ত্রীকে প্রথমে আমি ধন্যবাদ জানাবো এই জন্য যে আপনি দেখেন যে বাজেট অবশ্যই আপনি যেটা বললেন যে স্মরণকালের সবচেয়ে বড় বাজেট আসতেছে। তারপর আমি একটু পিছন দিকে যে বলতেছি যে আপনি দেখবেন যে আমরা কয়েক বছর ধরে কিন্তু বাজেট যেটা ডিক্লেয়ার হচ্ছে এটা একটা ব্যবসায়ী বান্ধব বাজেট হচ্ছে, এবং বিশেষ করে ব্যবসায়ীরা কিন্তু আপনি জানেন, যদি আপনি ইতিহাস দেখেন বাজেটের 10-15 বছর আগে যখন বাজেট ডিক্লেয়ার হতো তার 2-3 দিন পরেই কিন্তু ব্যবসায়ীরা বিভিন্ন মহল থেকে প্রতিবাদ করত বাজেটের বিরুদ্ধে, বাজেটের অমুক সমস্যা। কারণ অ্যাকচুয়ালি তো একটা খাত নিয়ে তো বাজেট ডিক্লেয়ার হয় না, এর মধ্যে অনেক খাত, শুধু তো আবাসন খাত বা টেক্সটাইল খাত বা অন্য খাত না, একেবারে বাংলাদেশের যতগুলা খাত, পর্যটন থেকে আরম্ভ করে সব খাত নিয়ে তাকে এগুলাকে বিবেচনা রেখে এত বড় একটা চ্যালেঞ্জিং বাজেট দেওয়ার পরে সেই বাজেটটা যখন ব্যবসায়ীরা গ্রহণ করে, যখন ব্যবসায়ীরা বলে যে একটা ব্যবসায়ী বান্ধব বাজেট, এটা আমি মনে করি একটা সাকসেসফুল অফ সরকার এবং মাননীয় অর্থমন্ত্রী। এক দ্বিতীয় কথা হচ্ছে কি, আমি আবারও বলবো মাননীয় অর্থমন্ত্রী বা বর্তমান সরকার যারা আগামীতে বাজেট কালকে ডিক্লেয়ার করতে যাচ্ছে, সেখানে যেন ওই গতময় নিয়ম অনুযায়ী, আগের নিয়ম অনুযায়ী যেন ব্যবসায়ী বান্ধব বাজেট জন্য ডিক্লেয়ার হয়, তাতে আমাদের ব্যবসায়ীরা যেন একটা সুপরিবেশ এবং ভালো ব্যবসা বাণিজ্য করতে পারে। আমরা এবার আপনার খাত প্রসঙ্গে আসতে চাই। আপনি বাংলাদেশ রিয়েল এস্টেট হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাথে আছেন এবং দীর্ঘদিন এই সংগঠনের নেতৃত্ব, পাশাপাশি বলা যায় যে এই সংগঠনটাকে আপনি দাঁড় করিয়েছেন এবং পরিচালনা করে আসছেন। এই মুহূর্তে আমরা আপনাদের সেক্টরের যে দাবিগুলো ছিল আসন্ন বাজেটকে ঘিরে, সেখানে আপনারা অর্থমন্ত্রীর কতটুকু আন্তরিকতা পেয়েছেন বলে আপনারা মনে করছেন? দেখুন, আমি একটু কারেকশন করে কথাটা আপনার উত্তর দিচ্ছি। আমি অ্যাকচুয়ালি দাঁড় করাই নেই, আমার সাথে আমাদের আগের যারা কমিটিতে ছিল, এর আগেও যারা রিহাবে ছিল, তাদের সকলের প্রচেষ্টায়, বর্তমান কমিটিতে যারা আছে সকলের প্রচেষ্টায় কিন্তু আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। এটা সবারই প্রচেষ্টা, অবশ্যই হয়তো কাউকে না কাউকে পিছন থেকে যাই হোক প্যাট্রোনাইজ করতে হয়। এনি হোক, তো এখন আমরা কিন্তু বাজেটে, আমি অনুষ্ঠানের প্রারম্ভে তো বলেছিলাম যে দেখেন, আমরা কিন্তু বাজেটে অনেকগুলা জিনিস চেয়েছি, অনেকগুলা প্যাকেজ বলে আর কি। সেই প্যাকেজের মধ্যে যে জিনিসগুলো আমরা চেয়েছি, হয়তো আমি অনুষ্ঠানে পরবর্তীতে আমি প্যাকেজগুলোর কথা আপনার সাথে আলোচনা করব। যে প্রশ্নটা করেছেন সেই প্রশ্নের উত্তর হচ্ছে, মাননীয় অর্থমন্ত্রীর সাথে আমরা দেখা করেছি। মাননীয় অর্থমন্ত্রী শুধু আমরা বলে না, সবার সাথেই কথা বলেছি। ওই মুহূর্তে মাননীয় অর্থমন্ত্রী কিন্তু ডিক্লারেশন দিতে পারেন, আপনি জানেন। এটা ডিক্লারেশন আসবে আগামীকাল বাজেটে। তা আমরা মনে করি যে আমরা যে সমস্ত দাবি দাওয়া দিয়েছি, যে আমাদের যে আকাঙ্ক্ষা, সেটা আসলে মাননীয় অর্থমন্ত্রীর সাথে বসে আমরা যতটুক আকার ইঙ্গিত পেয়েছি, আমাদের অধিকাংশ দাবি হয়তো আগামীকাল মিটবে বলে আমি মনে করি। আপনারা 20,000 কোটি টাকার একটা প্রণোদনা চেয়েছেন, বিশেষ একটা বরাদ্দ চেয়েছেন। এটা কি জন্য চেয়েছেন এবং এটা যদি বাস্তবায়ন করা হয় তাহলে কি ধরনের সুফল আপনাদের খাতে আসবে বলে আপনারা মনে করেন? হ্যাঁ, এটা ঠিক আছে। এখন অ্যাকচুয়ালি কিন্তু আমরা কিন্তু 20,000, এটা আমি একটু পরিষ্কার করে দিতে চাই। অনেকে মনে করে আমরা চেয়েছি হয়তো আমাদের জন্য, এটা কিন্তু ঠিক না। আমরা 20,000 করার জন্য বলছি যে এই টাকাটা কিন্তু আমাদের জন্য না, এই টাকাটা কিন্তু স্বল্প এবং মধ্য আয়ের লোকদের জন্য, যারা ফ্ল্যাট বা গাড়ি বাড়ি এগুলো ক্রয় করতে চায় তাদের জন্য। আপনি দেখেন পৃথিবীর সব দেশেই কিন্তু স্বল্প এবং মধ্য আয়ের লোকের জন্য একটা ঋণ চালু আছে, এবং ওই ঋণটা অবশ্যই সিঙ্গেল ডিজিট এবং লং টাইমের জন্য, 30 বছর 40 বছর, যাতে সে চট করে একটা গাড়ি বা বাড়ি ক্রয় করতে পারে। আমরা কিন্তু সেই জিনিসটাই চাচ্ছি
যেটা আমাদের দেশে 2009-10 সালে কিন্তু এই ধরনের একটা ঋণ ছিল, যেটা খুবই কম বাজেট ছিল। তা আমরা এটা চেয়েছি। এটার মানে কিন্তু আরেকটা আমি পরিষ্কার বলতে, এটা যে একেবারে বাজেটেই ডিক্লেয়ার হবে তা না। এটা মাননীয় অর্থমন্ত্রী ইচ্ছা করলে বা বাংলাদেশ ব্যাংক ইচ্ছা করলে পরবর্তীতে মুদ্রানীতি বিভিন্ন সময় তারা কিন্তু এটা ডিক্লেয়ার করতে পারে। তো এটা একটা বাজেটের অংশ হতে পারে, তো বাজেটের বাইরে হতে, কিন্তু বাজেটের জন্য যেগুলো আমরা চেয়েছি সেই জিনিসগুলো যদি আগামীকাল ডিক্লেয়ার হয় সেটা আমাদের জন্য ভালো হবে। আমরা যদি একটু আপনাদের খাতের ভিতরে ঢুকতে চাই এবং বলতে চাই যে এই মুহূর্তে আপনারা কোন পজিশনে আছেন রিয়েল এস্টেট ব্যবসায়ীরা? দেখুন, আমরা কিন্তু একটা পর্যায়ে আপনার এই গত নভেম্বর ডিসেম্বরে যখন আমাদের মেলা হলো, তখন আবাসন মেলা হলো আমাদের, তখন কিন্তু এই খাতটা বেশ ঘুরে দাঁড়াচ্ছিল। আমি আরেকটু পরিষ্কার করতে চাই যে আমাদের খাতটা কিন্তু চট করে ঘুরে দাঁড়াতে পারে না, কারণ এই খাতের সাথে কিন্তু অনেকগুলা খাত জড়িত। মানে অন্য যে কোনো ব্যবসা কিন্তু খুব তাড়াতাড়ি ঘুরে দাঁড়ানো যায়, কিন্তু এই ব্যবসাটা কিন্তু ওইভাবে ঘুরে দাঁড়াতে পারে না, বিকজ এটার সাথে অনেকগুলা খাত জড়িত। লিঙ্কেজ ইন্ডাস্ট্রি, ফরওয়ার্ড বলেন, ব্যাকওয়ার্ড বলেন, বিভিন্ন ইন্ডাস্ট্রিগুলো জড়িত। ফলে এই খাতটা যখন গত বছরের আগে যখন রাজনৈতিক প্রবলেম হলো, এগুলো সলভ করে যখন নভেম্বরে আমরা একটু ঘুরে দাঁড়ালাম, একটু না বেশ ভালো ঘুরে দাঁড়ালাম। আপনি জানেন যে আমাদের তখন কিন্তু ফ্ল্যাট বলেন, জমি বলেন, এগুলো কিন্তু বিক্রি হলো মেলা, এবং বেশ আমাদের ঠিক আপনার এই বছর জানুয়ারি থেকে আবার সেই রাজনৈতিক অস্থিরতা আরম্ভ হলো, এবং এই রাজনৈতিক অস্থিরতার জন্য কিন্তু সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে এই খাতে। এবং এই খাত থেকে এখন ঘুরে দাঁড়াবার জন্য আমরা চেষ্টা করছি। এখন আমি আগেও বলেছি এই খাত কিন্তু স্লোলি ঘুরে দাঁড়াচ্ছে। তো এখন আমি মনে করি যে আগামীতে যদি রাজনৈতিক অস্থিরতা না থাকে, তাহলে হয়তো আগামী শীত মৌসুমের আগ নাগাদই আমাদের খাতটা ঘুরে দাঁড়াবে বলে আমরা মনে করি। সেক্ষেত্রে যদি এই প্রসঙ্গটা যদি বলি যে রাজনৈতিক সহিংসতায় বা রাজনৈতিক কারণে যে ধরনের শিল্প ইন্ডাস্ট্রি ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা কিন্তু অনেকেই সরকারের কাছে বিশেষ প্রণোদনা চেয়েছেন, সুদ মওকুফ চেয়েছেন। আপনারা এই সময়টার জন্য কোন ধরনের দাবি জানিয়েছিলেন? দেখুন, আমাদের কিন্তু আমি একটা বলে রাখা ভালো যে আমার অন্য শিল্পে কিন্তু অনেক রুগ্ন শিল্প আছে, কিন্তু এই খাতে কিন্তু কোনো রুগ্ন শিল্প নাই। রুগ্ন শিল্প বলতে যে ঋণ খেলাপি হয়ে গেছে, টাকা পয়সা দিতে পারতেছে না, এই ধরনের কিন্তু ঋণ খেলাপি কিন্তু এই খাতে নাই। ফলে কিন্তু আমরা মনে করেন যে ওই ধরনের কোনো আমরা প্যাকেজ বা ওই রকম আমরা চাচ্ছি যেটা, যে এই খাতে যদি এখন স্বল্প এবং মধ্য আয়ের লোকদের জন্য যদি একটা ঋণ সুবিধা দেওয়া হয়, সাথে সাথে কিছু আমরা আরো চেয়েছি, এই জিনিসগুলো যদি দেওয়া হয় এই খাতটা ঘুরে দাঁড়াবে। আমরা আরো আলোচনা করব একটা ছোট্ট বিরতির পরে। দর্শক, লিটল টাটা এশিয়ান ইনভেস্টমেন্ট অনুষ্ঠানে এবার বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর, আর আপনারা দেখছেন লিটল টাটা এশিয়ান ইনভেস্টমেন্ট অনুষ্ঠান। আপনাদের সাথে আছি আমি হাবিবুর রহমান পলাশ। বিরতির আগে আমরা আলোচনা করছিলাম বাজেট 2015-16 আবাসন খাত, আর এই বিষয় নিয়ে কথা বলছিলাম রিয়েল এস্টেট হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহ্যাবের প্রথম ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূঁইয়া মিলনের সঙ্গে। আমরা আবারও ফিরছি আমাদের অতিথির সঙ্গে আলোচনায়। আমরা যে প্রসঙ্গটা ছিলাম, আমরা যদি আবার একটু বাজেট প্রসঙ্গে আসি, আপনারা এবছর অর্থমন্ত্রী যে সব প্রস্তাবনা দিয়েছেন তার মধ্যে উল্লেখযোগ্য একটা প্রস্তাবনা হচ্ছে যে রেজিস্ট্রেশন ফি কমানো, এবং আপনারা দেখিয়েছেন যদি কমানো হয় তাহলে যে আর্নটা হবে সেটা এখন বর্ধিত করে যে আর্নটা পাচ্ছে তার কাছাকাছি হবে বা তার থেকে বেশি হতে পারে। এই বিষয়টা যদি একটু পরিষ্কার করে বলেন, এবং সেখানে আপনাদের এই দাবিটা কেন? ধন্যবাদ আপনাকে। আমরা এখানে কিন্তু শুধু রেজিস্ট্রেশন ফি না, ওখানে স্ট্যাম্প ফি, বিভিন্ন ফি মিলে প্রায় আপনার এখন 14% মতন আছে। সেটাকে আমরা হাফ করতে বলছি, 7% করতে বলছি। এই জন্য করতে বলেছি যে দেখেন, আমাদের কিন্তু এখন রেজিস্ট্রেশন বলা যায় একেবারেই নাই বলতে, বিকজ আমার নিজেরই কিন্তু অনেকগুলো আমি ফ্ল্যাট হস্তান্তর করে দিয়েছি, তারা কিন্তু এখনো রেজিস্ট্রেশন করতেছে না। এবং রেজিস্ট্রেশন ফিটা যদি কমায় নিয়ে আসে হয়, তাহলে রেজিস্ট্রেশন বেড়ে যাবে, এক, তাতে কিন্তু রাজস্ব আয়ও বাড়বে, এক। আর দ্বিতীয়ত কি, আপনার ফিটা কমায় নিয়ে আসার পরে কিন্তু আমাদের এখানে কিন্তু এটা হাত বদল হওয়ার সম্ভাবনা আরো বেশি থেকে যাবে আরেকজনের থেকে বল, তাতে কিন্তু আবার সেই 14% জায়গায় 28% হয়ে যাবে। মনে করেন 3 বার যদি হাত বদল হয়, আপনার 4 বার যদি হাত বদল হয়, তাতে পার্সেন্টেজ কালে বাড়তেই থাকবে। তো আমরা মনে করি যে এটা করলে কিন্তু উভয়ের পক্ষেই ভালো, আমাদের জন্য ভালো, সরকারের জন্য ভালো।
আরেকটা প্রসঙ্গে যদি আসি, যেটা অর্থমন্ত্রী অবশ্য নাকচ করে দিয়েছেন, যে অপরিশোধিত আয় আপনারা কিন্তু একসময় পেয়েছিলেন। সেক্ষেত্রে এবছর আপনাদের আবাসন খাতে যদি মানি ফ্লোটা বাড়াতে চান, আপনারা আসলে কি ধরনের কৌশল অবলম্বন করতে চান যাতে করে ক্রেতারা উদ্যোগী হতে পারেন? না, এখন দেখেন, আমি জানি না মাননীয় অর্থমন্ত্রী এটা নাকচ করছে কিনা অপরিশোধিত আয়ের জন্য। অনুষ্ঠানে তিনি নাকচ করে দিয়েছিলেন। তা এখন আমার কথা হচ্ছে যে অপরিশোধিত আয়টা থাকলে হয় কি, আসলে কিন্তু অপরিশোধিত আয় চালুর ফলে কিন্তু খুব একটা যে এই খাতে বিনিয়োগ হয়েছে তাও কিন্তু ঠিক না। এবং এটা হয় নাই অনেকগুলা কারণের জন্য। যেমন একটা এখানে প্রশ্নর ব্যাপার আছে, দ্বিতীয় হচ্ছে শর্ট টাইম প্রত্যেক বছর এটা ডিক্লেয়ার করে। এটা যদি আগামী 5 বছরের জন্য বলে দেয় যে এই খাতে অপরিশোধিত আয়, আমরা কিন্তু আবারও শ্রোতাদের জন্য বলি যে আমরা কিন্তু ব্ল্যাক মানি হোয়াইট করার কথা বলতেছি না, সাদা টাকা কালো করার জন্য কিন্তু আমরা কোনো সময় বলি নাই, বলবো না। আমরা অপরিশোধিত আয়টা হয়তো অনেকে বোঝার জন্য আমি একটু বলে দিই যে কারো কাছে কোনো কারণে ধরে নেন আপনার বোনের কাছে 50 লাখ টাকা রয়ে গেছে, আপনি 2 লাখ দিচ্ছেন, আপনার জমি বিক্রি করে পেয়েছে, এই টাকাগুলা হয়তো 50 লাখ টাকা উনি কোনো কারণে ডিক্লারেশন করতে পারে নাই। এই টাকাটা তো উনি কাজে লাগাবে, তাই না? এই টাকাটা যদি উনি কাজে না লাগায় তাহলে কিন্তু এই টাকাটাতে উনি তখন অন্য জায়গায় বিনিয়োগ করে। অন্য জায়গায় বিনিয়োগ বলতে আমি মনে করি মালয়েশিয়া বা টাকাটা বেড়ে যেতে পারে। এই জন্যই আমরা এটাকে বলেছি যে এই খাতে যদি দেওয়া হয় তাহলে দেশের টাকা দেশে থাকলো, আমাদের খাতটাও একটু চাঙ্গা হলো। এটাই হচ্ছে এই কারণে আমরা বলেছি। আর আমরা যেটা মনে করি যে বর্তমান এই খাতে কিন্তু বিশেষ করে মনে করেন বিদ্যুৎ বলেন, গ্যাস বলেন ইত্যাদি কিন্তু আমরা ঠিক মতন পাচ্ছি। তো ফলে কিন্তু আমি মনে করি যে আগামীতে খাতটা ঘুরে দাঁড়ানো উচিত এবং ঘুরে দাঁড়াবে। তবে তারপরও আমি বলি যে আমাদের খাতে কিন্তু আমরা অলমোস্ট 1200 মেম্বার, আর এই খাতের বাইরে কিন্তু প্রায় মোট 5000 মানে এখনো আপনাদের এর সাথে আসেনি, সংগঠনের সাথে যুক্ত এর বাইরেও একটা বড় অঙ্ক। এই ডেভেলপার গুলা কিন্তু আমাদের জন্য মাথার কাটা বলেন, প্রবলেম বলেন, দেশের প্রবলেম বলেন, সরকারের প্রবলেম বলেন, সবকিছু আছে। বিকজ আমরা যারা ডেভেলপার আমাদের কিন্তু কোড অফ কন্ডাক্ট আছে। আমাদের প্রত্যেকটা ডেভেলপার তার নিজস্ব ইঞ্জিনিয়ার বলেন, আর্কিটেক্ট বলেন, রাজুকের প্ল্যান বলেন, কোড অফ কন্ডাক্ট অফ রিহাব, এগুলো সবকিছু মেনে চলে। এখন একজন ডেভেলপার নিজে হয়ে গেল, একটা তার নিজের জমি আছে, 6-7 ভাই মিলে একটা বাড়ি বানানো আরম্ভ করলো, তার কোনো ইঞ্জিনিয়ার নাই, তার কোনো আর্কিটেক্ট নাই, সে একটা নাম দিয়ে দিল যে আমি অমুক ডেভেলপার। এখন ন্যাচারালি ওই বিল্ডিংটা তারা কম দামে কিন্তু বিক্রি করে। আমরা যেটা 4000 টাকা বিক্রি করবো উনি করবে 2000, তার কস্ট কম। কিন্তু ওই বিল্ডিংটা যখন কোনো ক্রেতা কিনে তখন বিভিন্ন প্রবলেমের মধ্যে পড়ে। সেই প্রবলেমগুলো কিন্তু মার্কেটে আসতেছে যে আমি বাড়ি বুঝাই ঠিক মতন পাচ্ছি না, আমার বাড়িতে এই প্রবলেম, আমার বাড়ি রাজুকের প্ল্যান নাই, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এই জিনিসগুলো থেকে আমরা যতক্ষণ পর্যন্ত বেরিয়ে আসতে না পারবো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদেরও কিন্তু আমাদের যে সুনাম বা গুডউইল এটাও কিন্তু, যেমন আমি আর একটা মেসেজ দিতে চাই যে আমরা আগামী 9 তারিখ থেকে আমাদের মেলা শুরু হচ্ছে। আপনি দেখবেন একমাত্র রিহাব মেলায় কিন্তু রাজুক অনুমোদিত, এবং রাজুক সেখানে তারা প্রত্যেক দিন রাজুক যায়। তা এখন রাজুক যায়, আপনি বলেন যে রাজুক যায় কেন? রাজুক যায় একটাই কারণ, আমরা ক্রেতাদের কাছে গ্রহণযোগ্যতা বা আস্থা অর্জন করার জন্য। এখন আপনি একটা মেলা করতেছেন, আপনি নিজে নিজে মেলা করলেন, ওখানে তো রাজুকও যাচ্ছে না, তো এই সব অনেক সময় এরকম আপনারা তো প্রত্যেক বছরই 2টা করে মেলা করে থাকেন বাংলাদেশে। একটা সময় কিন্তু আমরা দেখেছিলাম যে অনুমোদিত অনেক প্রতিষ্ঠান যেগুলো রাজুকের অনুমোদন ছিল না তারাও এসেছিলেন। এই প্রচারণার পর থেকেই কিন্তু রাজুক বা কর্তৃপক্ষ নজর দেয় এটা। আমরা একেবারে রাজুক এবং আমরা কিন্তু এই জিনিসটা মনিটরিং করি। আমরা মনে করি যে আমাদের এখান থেকে যারা প্রোডাক্ট কিনবে তারা কিন্তু অ্যাকচুয়ালি আপনাকে যদি আপনি নিজেকে যদি প্রশ্ন করেন, আজকে দেখেন ঢাকা শহর বলেন, চট্টগ্রাম শহর বলেন, অন্যান্য ফ্ল্যাট যদি বুঝায় দিয়ে থাকে, ফ্ল্যাট যদি দিয়ে থাকে, আজকে যারা বসবাস করতেছে এই রিয়েল এস্টেট এর ডেভেলপমেন্টের যে সমস্ত মেম্বার আছে তাদের মাধ্যমে তো তারা
বসবাস করেছেন। এবং আমরা যদি আরেকটু গভীর থেকে বলি যে মানুষের মৌলিক চাহিদার অন্যতম একটা কিন্তু হচ্ছে আবাসন, এবং সেক্ষেত্রে রিহাবের সদস্যরা বা রিহাব তারাই কিন্তু বাংলাদেশের স্বল্প মধ্য আয়ের মানুষকে ঢাকা শহর এবং বিভিন্ন শহরে কিন্তু একটা যে পরিমাণেরই হোক একটা মাথা গোঁজার ব্যবস্থা করে দিয়েছিলেন। অবশ্যই সেক্ষেত্রে এই আবাসন খাতের যারা উদ্যোক্তা আছেন তারা কৃতিত্বের দাবিদার। আমরা যদি একটু এই প্রসঙ্গে আরেকটু আপনাকে বলি যে এই মুহূর্তে আপনাদের হিসাব অনুযায়ী ঢাকা শহরে 10 থেকে 12,000 ফ্ল্যাট অবিকৃত রয়েছে, এবং আপনারা বলছেন যে 20 থেকে 22,000 কোটি টাকা আপনাদের বিনিয়োগ রয়েছে। যদি এগুলো রিকভারি করতে না পারেন তাহলে উদ্যোক্তারা বড় ধরনের ক্ষতির মুখে পড়বেন। তো এই যে বাজেট কালকে ডিক্লারেশন হচ্ছে, এর মধ্য দিয়ে আপনারা আসলে কি চান আপনাদের এই আবাসন খাত ঘুরে দাঁড়ানোর জন্য? দেখুন, আমরা তো অ্যাকচুয়ালি তো এই দেশের একটা অংশ বলেন, আমরা সরকারের বলেন, সবেরই আমরা একটা অংশ। আমাদের এই অংশটা কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি লোক জড়িত এটার সাথে। এটা সবাইকে এটা বুঝতে হবে যে এই খাতটা কিন্তু আসলে দেশের অর্থনীতিতে বিরাট একটা ভূমিকা রাখে। জিডিপিতে আপনাদের অবদান অবশ্যই কত পাচ্ছেন? হ্যাঁ, এখন ব্যাপার হচ্ছে কি, এখন দেখেন এক সময় কিন্তু আমেরিকায় যখন 9/11 ধস নামে তখন কিন্তু তাদের রিয়েল এস্টেটে ধস নামে, পরে কিন্তু সারা বিশ্বে কিন্তু ধস নেমেছে। তো এইটা কিন্তু সেম থিং এখন বাংলাদেশেও কিন্তু বাংলাদেশের রিয়েল এস্টেট সেক্টরটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু দেশের অর্থনীতি ভালো হবে আমি মনে করি। কারণ এটার সাথে লক্ষ লক্ষ লোক জড়িত এবং 200 ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি জড়িত। তাই এখন এই ইন্ডাস্ট্রিকে তো বাঁচাতে হবে এবং ইন্ডাস্ট্রি বাঁচবে। আশা করি এটা আগামীতে ভালো হবে। এবং আপনারা বাংলাদেশ ব্যাংকের ভূমিকা সেখানে কি ধরনের দেখতে চান? যে অনেক সময় দেখেছি ঋণের সীমাটা বেঁধে দেওয়া হয়েছে, যে পরিমাণ লোন দরকার সেটা দিচ্ছে না, কেন্দ্রীয় ব্যাংক থেকে সেই সাপোর্টটা আসছে না। আপনারাও এ বিষয়ে অর্থমন্ত্রীকে বলেছেন। হ্যাঁ, এখন বাংলাদেশ ব্যাংকে কিন্তু আমি ধন্যবাদ জানাবো। এটা কিন্তু এখানে একটা প্রবলেম আছে। বাংলাদেশ ব্যাংক কিন্তু ঠিক আছে। বাংলাদেশ ব্যাংক কিন্তু ইতিমধ্যেই কিন্তু আপনারা জানেন কিনা জানেন একটা সার্কুলার দিছে, ঋণ সীমা যেটা ফ্ল্যাটে কেনার জন্য 80 লক্ষ টাকা ছিল সেটাকে বাড়িয়ে 1,20,00,000 টাকা করেছে। তো এটা তো বাংলাদেশ ব্যাংকের কাছে আমাদের ইতিবাচক একটা সাড়া, এবং তারা কিন্তু এটাকে বিভিন্ন ব্যাংকও বলছে যে এটা একটা শিল্প। এখন আপনি প্রশ্ন করতে ব্যাংক দেয় না কেন, এটা তো প্রশ্ন আসবে। অবশ্যই আসলে ব্যাংক কিন্তু বেসরকারি ব্যাংকগুলো ঠিক দিচ্ছে, সরকারি ব্যাংকগুলো দিতে চায় না। আর সরকারি ব্যাংকগুলো মনে করে যে আমি যদি 100 কোটি 200 কোটি 500 কোটি টাকা ঋণ দেই সেটা আমার জন্য ভালো, একই সময় লাগবে একই। আর 1 কোটি টাকা লোনের জন্য হয়তো আপনি 2 দিন ব্যাংকে যাবেন, 3 দিন যাবেন, 4 দিনের দিন আর যেতে যাবেন না বিভিন্ন আমলাতান্ত্রিক জটিলতার জন্য। ফলে বেসরকারি ব্যাংকগুলা কিন্তু এই খাতে আগে আসছে না। যতক্ষণ পর্যন্ত তারা আগাবে না, সামনে আসবে না, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই সেক্টর উঠে দাঁড়াবে না। তারা যদি 1,20,00,000 টাকা যদি সরকারি ব্যাংকগুলা যদি তারা ঋণ দিত, তারা এখন আমার যা ধারণা তারা ওই 500 কোটি 100 কোটি টাকা হলমার্ক টাইপের ঋণ দিতে তারা আগ্রহটা বেশি। না, সেক্ষেত্রে তো অবশ্যই অর্থমন্ত্রী বা অর্থ মন্ত্রণালয় এবং কেন্দ্রীয় ব্যাংক একটা ভালো ভূমিকা নিয়েছে যাতে করে এই ধরনের যারা প্রতারণা করে যারা ঋণ নিচ্ছেন সেই সুযোগটা না পান, নজরদারি সেখানে বাড়ে। আমি তো প্রথমেই ধন্যবাদ বাংলাদেশ ব্যাংকের মাননীয় অর্থমন্ত্রীকে দিচ্ছি, কিন্তু আমার কথা হচ্ছে বাংলাদেশ ব্যাংকে যে অর্ডারটা যদি ফলো না করে, তো এই অর্ডারটা তো ফলো করবে সকল ব্যাংক রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো, সেই রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো কিন্তু করছে না, বেসরকারি ব্যাংকগুলো করছে। তারা করার পর বেসরকারি ব্যাংকগুলো কিন্তু আবার এখানে একটা মজা আছে, তারা কিন্তু এটা ফলো করে তারা সুদটা বেশি নিচ্ছে। এই সুদটা বেশি, কিন্তু সরকারি ব্যাংক হলে কিন্তু তারা সুদটা কম নিত, কারণ তাদের তো নিয়ম কানুনের মধ্যে চলতে হবে। কিন্তু বেসরকারি ব্যাংক সুদটা বেশি নিচ্ছে, ফলে ওই যারা লোন নিচ্ছে তারা কিন্তু। আপনাদের সেক্টরের জন্য ঋণের মার্জিনটা কি পরিমাণে চাচ্ছেন, আপনাদের দাবিটা কি পরিমাণে, এবং সেটা যদি বাস্তবায়নে আপনারা কি ধরনের? আমরা বারবার বলে আসছি যে এটা সিঙ্গেল ডিজিটে করতে হবে। পৃথিবীর সব দেশেই কিন্তু এটা সিঙ্গেল ডিজিটে ঋণটা দিয়ে থাকে। আমি বললাম তো যে আপনার বিভিন্ন দেশে, আপনি সব দেশ ছাড়ান দেন, আপনি জাপান বলেন, আমেরিকা বলেন, বিভিন্ন দেশে কিন্তু এই হাউস লোনটা কিন্তু দিয়ে থাকে, এই জন্য যে দেশের একটা নাগরিক জন্য একটা বাড়ি, যেটা আপনি প্রথমেই বললেন অন্ন বস্ত্র বাসস্থান, সেই জন্য তার বাসস্থানটা কিনতে পারে, এবং সেইটা লং টার্মে 30 বছর 40 বছর। আপনি জানেন আমেরিকা আপনি ঋণ নেওয়ার পরে আবার সেকেন্ড মর্গেজ করা যায়, মানে ঋণটা আরেক জায়গায় সে বন্ধক রাখতে হবে, বিকজ তার গায়ে লাগতেছে না, সে যে ঋণ তার বেতনের থেকে চলে যাচ্ছে সে বুঝতেও পারতেছে না। আসলে আমি পরিষ্কার বলতে চাই, বাড়ি বলেন জমি বলেন স্বল্প এবং মধ্য আয়ের লোকরা নিজের টাকা দিয়ে ক্রয় করা সম্ভব না।
এটা যদি ব্যাংক সহায়তা না করে, সরকার যদি সাপোর্ট না দেয়, সরকার সহায়তা যদি না পাওয়া যায়। অবশ্যই। আমরা যদি আরেকটু বলি যে এখন আমরা যদি ঢাকা শহর বা বড় বড় শহরগুলোর দিকে তাকাই, অনেক জায়গায় আমরা দেখছি যে অনেক প্রতিষ্ঠান, অনেক ভবন এখনো পর্যন্ত হাব কমপ্লিট হয়েছে বা এই ধরনের তারা বিক্রি করতে পারছে না বা ফ্ল্যাট সেল না করার কারণে ভবনগুলো উপরে উঠছে না। যদি এই ধরনের পরিস্থিতি দূর করা না যায়, তাহলে ভূমি মালিক বা জমি মালিক এবং ব্যবসায়ীদের মধ্যে কি ধরনের সংকট হতে পারে? এটা দেখেন, এগুলোর জন্য কিন্তু অনেকগুলা, আমি কালকেও একটা আমি মন্ত্রণালয় মিটিং করেছি। আপনি দেখেন এগুলার জন্য কিন্তু অনেকগুলা ব্যাপার আছে। যেমন ধরেন আমরা যে প্ল্যান সংক্ষেপে যে প্ল্যান পেতে আমাদের সময় লাগে 1 থেকে 3 বছর, 9 তলার উপরে গেলে বিভিন্ন, সেটা নিয়ে কালকে মিটিং হলো, ওয়ান স্টপ সার্ভিস, যেটা একবার দাবি ছিল আপনার। এই ধরনের, আমি একটা পয়েন্ট বললাম, এই ধরনের যদি সংক্ষেপে যেটুকু বলতে, এই ধরনের সুবিধাগুলো যতক্ষণ পর্যন্ত না পাওয়া যাবে আপনি হাফ ডান হয়ে থাকবে। কারণ আমি প্ল্যান পেয়েছি 3 বছর পরে, তা আমার তো বিল্ডিংটাও 3 বছর পরে উঠবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, নিটল টাটা এশিয়ান ইনভেস্টমেন্টের আয়োজন আজ এ পর্যন্তই। আগামীকাল একই সময়ে অন্য কোন অতিথির সঙ্গে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।